সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আমি ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্সে তোমাদের সবাইকে সাদর আহ্বান জানাই। আমরা রুডির গল্পটা আবার কন্টিনিউ করব আজকে। আমরা শুনেছিলাম রুডি হচ্ছে একজন অটিক বাচ্চা, আর নিনার সঙ্গে রুডির কর্মসূত্রেই একটা যাতায়াতের মাধ্যমে সুন্দর সম্পর্ক হয়ে উঠেছে। এবার দেখি রুডি কি করে নিনার জীবনে আস্তে আস্তে আরও গভীরে প্রবেশ করে যায় এবং ওদের মধ্যে একটা অপূর্ব অপত্য সম্পর্কের জন্ম হয়। 4টে মাস কোথা দিয়ে যে কেটে গেল নিনা জানে না। এর মধ্যে বেশ কয়বার ছেলে মেয়েদের ফিরতি বাসের সময় গড়বড় হওয়ায় নিনা আগ বাড়িয়ে নিজেই রুডিকে নর্থভিল গ্রুপ হোমে পৌঁছে দিয়ে এসেছে। এই যাতায়াতের সূত্রে রুডির যত্নদাত্রী জেমি ডগলাস আর কেস ম্যানেজার মিস্টার টাইলার গ্রিফিথের সঙ্গে আলাপ পরিচয়ও হয়ে গিয়েছে নিনার। সরকারি লাইসেন্সপ্রাপ্ত কেয়ার গিভার 50 জেমি যেমন অমায়িক তেমনই দয়ালু ভদ্রমহিলা। প্রথম দেখাতেই নিনাকে খুব আপন করে নিয়েছেন। ইদানিং শনি রবিবার এলেই রুডি আর জেমিকে নিজের গাড়িতে তুলে নিয়ে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ে নিনা। কাজের চাপ না থাকলে মিস্টার গ্রিফিথও মাঝে মাঝে ওদের সঙ্গী হন। নিনা জানতই না যে মিস্টার গ্রিফিথও ওরই মতন একজন ফুটবল পাগল মানুষ, আর ডেট্রয়েট লায়ন্সের যাকে বলে একেবারে কট্টর সমর্থক। জানাজানি হতেই ওদের দুজনের মধ্যে ভাবসাব গাঢ় হতে আর বেশি দেরি হয়নি। ওরা এখন দুজন দুজনকে নাম ধরে ডাকে, আর ওদের মধ্যে আপনি আজ্ঞের বালাইও দূর হয়ে গিয়েছে। এখন একসঙ্গে হলেই ওদের আলোচনার মূল বস্তু হয়ে দাঁড়ায় রুডির কেস। এরকমই একদিন কথায় কথায় দারুণ কৌতূহল নিয়ে টাইলারের কাছ থেকে শুনতে চায় নিনা রুডির জীবনের আগুপিছু সব ঘটনা। চশমার কাচটা জামার আস্তিনে একটু মুছে নিয়ে টাইলার শুরু করে সেই গল্প। মাদকাসক্ত শ্বেতাঙ্গিনী পঞ্চদশী ক্লারা হ্যামিল্টন উশৃঙ্খল জীবনযাপনের ফলস্বরূপ ওই রকম একটা কাঁচা বয়সেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। জানুয়ারির এক হাড়হিম সন্ধ্যায় সাংঘাতিক পেট ব্যথা এবং যোনিদ্বার থেকে রক্তস্রাবের সমস্যা নিয়ে ডেট্রয়েটের শহরতলির এক হাসপাতালে হাজির হয় সে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে বাথরুমে আছাড় খেয়ে পড়ার ফলেই এই বিপত্তি। যাই হোক, ডাক্তাররা পরীক্ষা করে দেখেন যে ক্লারার আসলে প্রসব বেদনা উঠেছে, অথচ ওর গর্ভস্থ ভ্রূণের বয়স তখন মাত্র 28 সপ্তাহ। অবস্থার জটিলতা অনুধাবন করে গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ানরা প্রমাদ গণলেন। যাই হোক, জমে মানুষে টানাটানি করে ডাক্তারেরা ক্লারার অকালজাত শিশুপুত্রকে পৃথিবীতে আনলেন বটে, কিন্তু শিশুটির অবস্থা এতটাই নাজুক ছিল যে তাকে মায়ের থেকে আলাদা করে নবজাতকদের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হলো। আর ওদিকে তার একদিন পরেই হাসপাতাল থেকে রাতের অন্ধকারে নিঃসারে চম্পট দিল ক্লারা। অতঃপর শিশুটি বেশ কয়েকদিন হাসপাতালেই থেকে গেল। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এই সমাজসেবী সংস্থার সাথে যোগাযোগ করে এবং শিশুটিকে জেমির হাতে তুলে দেয়। সেই থেকেই জেমির হেফাজতেই শিশুটি গুটি গুটি করে বড় হয়েছে। শিশুটির লালচে পাড়া নাকের কারণে জেমি সোহাগ ভরে তার নাম রেখেছে রুডলফ, সান্তাক্লজের লাল নাক রেইনডিয়ারের সাথে মিলিয়ে রাখা নাম। দিনে দিনে সেই রুডলফই সংক্ষেপে সকলের কাছে হয়ে যায় রুডি। জেমির যত্ন আত্মি সদা সতর্ক দেখভাল সত্ত্বেও রুডি প্রায় জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ ইত্যাদিতে ভুগত। ডাক্তাররা বলতেন অকালজাত শিশুরা অনেকেই এমন ধারা হয়ে থাকে। এই নিয়ে জেমির মনে খুব অশান্তি লেগে থাকত। কিন্তু নিয়তির পরিহাসে সমস্যা এখানেই শেষ হলো না। রুডির যখন প্রায় 11 মাস, তখন জেমি লক্ষ্য করে যে রুডি যেন কেমন আলাদা, আর 5টা সমবয়সী বাচ্চাদের সঙ্গে ওর ভাবভঙ্গির কেমন যেন একটা তফাৎ রয়েছে। কাছাকাছি জোরে কোনো শব্দ হলেও রুডির কোনো হেলদোল হয় না। সে নিঃশব্দেই ঠায় চেয়ে থাকে কোনো একদিকে, কোনো সারা শব্দ করে না। ওর সামনে খেলনা ঝুমঝুমি বা প্যাকে হাঁস নিয়ে নাড়ানাড়ি করলেও মোটেই সেদিকে তাকায় না। লোকেদের দিকে তাকিয়ে হাসে না, ওর নাম ধরে শতেক ডাকলেও সাড়া দেয় না। ওই বয়সের শিশুরা যা সাধারণত করে, যেমন তাদের হাত নিয়ে মুখে ঢোকায় বা মুখের ওপর হাত এনে খেলা করে, রুডি সেসব কিছুই করে না।
আশ্চর্যের কথা, নিজের ডান হাতের বুড়ো আঙুলটা কিন্তু বারবার তোলা নামা করানোয় বা শরীরটাকে আগু পিছু দোলানোয় ছেলেটার কোনো ক্লান্তি নেই। ডেমির মনটা কেমন কু ডাকতে লাগলো। সে মিস্টার গ্রিফিথকে সব জানালো। তিনিও একদিন সরেজমিনে দেখতে চলে এলেন এবং গোটা ব্যাপারটাতে তারও বেশ খটকা লাগলো। এই বয়সের বাচ্চারা কথা বলার জন্য বুড়বুড়ি কাটে, চোখে চোখ রেখে আদর আবেগ জানায়, কিন্তু রুডির ক্ষেত্রে সেসবের নামগন্ধও নেই। সে শুধু দূরে দূরে নিজের আঙুলের নাড়াচাড়া দেখতেই মগ্ন। তারপর উৎকণ্ঠায় নিনার হৃৎপিণ্ডটা বুঝি স্তব্ধই হয়ে যাবে এবার। তারপর আর কি, মাথার চুলে সামান্য আঙুল চানিয়ে নিতে নিতে বলে টাইলার। বিশেষজ্ঞ ডাক্তার নানা রকম পরীক্ষা করে জানালেন, শুধু বাইরে থেকে দেখতেই দুবলা পাতলা নয়, রুডির মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্মেও অনেক খামতি রয়েছে। রুডি একজন প্রতিবন্ধী, প্রায়শই নানা রকম স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবে, আর সাধারণত এদের আয়ু সংক্ষিপ্ত হয়ে থাকে, বড়জোর 39 থেকে 40 বছর। ওহ! একটা চিৎকার অজান্তেই বেরিয়ে আসে নিনার বুকের ভিতর থেকে। মুখে হাত চেপে উদ্গত অশ্রুকে সম্বরণ করার চেষ্টা করে সে। তারপর অনেকক্ষণ চুপ করে স্থাণুবৎ বসে থাকে। শেষে থেমে থেমে বলে, টাইলার, অনেকদিন ধরে একটা কথা বলি বলি করে তোমায় বলে উঠতে পারিনি। আমি রুডিকে দত্তক নিতে চাই। কথাটা শুনে এবার চমকাবার পালা বুঝি টাইলারের। নিনার চোখে চোখ রেখে সে শুধায়, সব জানার পরেও? কত বড় ঝুঁকি আছে এতে, সে কথা নিশ্চয়ই তোমাকে আর বলে দিতে হবে না। ভালো করে ভেবে দেখেছ তো নিনা? নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানায় নিনা, ও দু চোখে প্রত্যয়ের ঝলক। আচ্ছা বেশ, তবু একবার বলো, কেন নিতে চাও এরকম একটা ঝক্কি? শখ, ক্ষণিকের আবেগ, নাকি লোককে দেখাবার জন্য? টাইলারের কণ্ঠে যেন কি এক চ্যালেঞ্জ। সামান্য খয়াটে হাসি হাসে নিনা। তিনটের কোনোটাই নয়। জানো টাইলার, রুডি যখন দুরন্ত বেগে ওর 2 চাকার বাইসাইকেল ছোটায় আর তার সাথে পাল্লা দিয়ে ওর সোনালি চুলগুলো হাওয়ায় ওড়ে, ঠোঁটে ওর তখন দিগ্বিজয়ের হাসি। আমি দেখি আর দেখি, জীবনকে নতুন করে আবিষ্কার করি। জীবনের উজ্জ্বল আলোয় আমার চোখ পুরো ধাঁধিয়ে যায়। আমার রুদ্ধপথ জীবন যেন তখন সাগরের দিশা পায়। টাইলার মাথা দোলায়। হ্যাঁ, রুডির মধ্যে কি যেন একটা আছে। জেমিও এমনটাই কিছু বলে। টাইলার, এ কমাসে আমাকে তো অনেকটাই কাছ থেকে দেখলে তুমি। আমার পিছনের জীবনটার কথা তোমায় সবই বলেছি। তবু কিছু কথা শুধুই অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, আমারও একটা স্বার্থ আছে বই কি এতে। রুডিকে অবলম্বন করে আমি আবার বাঁচার মতো বাঁচতে চাই। জীবনটাকে আর একবার নতুন করে ঝিকিমিকি আঁকা রঙিন স্বপ্নে সাজিয়ে তুলতে চাই। মানুষ হিসাবে কি সেই অধিকারটুকু নেই আমার? নিশ্চয়ই আছে, কিন্তু তুমি একা মানুষ। এমনিতেই টিকে থাকার জন্য তোমাকে অহরহ লড়াই করতে হচ্ছে। এর উপর আবার একটা অটিস্টিক শিশুর মা হওয়া। পারবে তো ঠিকঠাক রুডিকে সামলাতে? এদেরকে নিয়ে হ্যাপা তো কম নয়। টাইলার যেন নিনাকে সব রকমে বাজিয়ে নিতে চায়। টাইলার, আমি কথা দিতে পারি তোমায় যে আমার প্রাণ থাকতে রুডির গায়ে আঁচড়টিও লাগতে দেব না। আমি ওকে মনের মতন করে বড় করে তুলতে চাই। তুমি কি আমায় একটু সাহায্য করবে না বন্ধু? টাইলারের হাতটা জড়িয়ে ধরে নিনা। অবশ্যই, বলো কি করতে হবে। শুনেছি দত্তক নেওয়া একটা দারুণ ঝামেলার ব্যাপার। তার উপর গ্রুপ হোম থেকে একটা শিশুকে দত্তক নেওয়া, বিশেষ করে অটিজমে আক্রান্ত, প্রচুর কাগজপত্র এবং হাজারো আইনি মারপ্যাচ রয়েছে। কত রকমের কমিটি মিটিং নাকি বসে। আমি তো বুঝতে পারছি না কিভাবে এগোবো। প্রক্রিয়া চলাকালীন তুমি সঙ্গে থেকো প্লিজ। শোনো নিনা, এইসব আইন কানুন কমিটি এসব কিছুরই একটাই উদ্দেশ্য, তুমি রুডির বড় হওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা এবং যত্ন প্রদান করতে পারবে কি না সেটা নির্ধারণ করাই এই মিটিংয়ের উদ্দেশ্য। পারিবারিক পটভূমি মূল্যায়ন কমিটির কাছে আমি নিশ্চয়ই তোমার প্রার্থী পদ সমর্থন করব, কারণ তোমার সাথে কথা বলেই আমি নিশ্চিন্ত হয়েছি যে রুডি তোমার কাছে খুব ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। ওর সব রকম চাহিদা পূরণ করার স্বাদ এবং সাধ্য দুই তোমার আছে। আর এটাই মোদ্দা কথা। বাকি সব কাগজের নিয়মকানুন নিয়ে তুমি চিন্তা করো না, ওগুলো নেহাতি লৌকিকতা। নিনার চোখ মুখ ভেসে যায় কৃতজ্ঞতার অশ্রুধারায়। টাইলার ওর পিঠ চাপড়ে বলে, আই রেসপেক্ট ইউর কারেজ নিনা।
ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি অল রাইট। তবে তুমি একবার জেমির সাথে কথা বলে নাও। ধাই মায়ের মতো এতদিন তো ওই রুডিকে কোলে কাখে করে বড় করলো না, ছেলেটাকে ছেড়ে দিতে ওরও বুক ফেটে যাবে। তবে ওরও তো বয়স হচ্ছে, অনেকটাই হয়েছে এখন বয়স, এখন আর আগের মতো অত খাটাখাটি করতে পারে না। তা সে নিয়ে অবশ্য কোনো সমস্যাই হলো না। জেমি খুব খুশি হলো নিনার প্রস্তাব শুনে। ছলো ছলো চোখে নিনার হাত দুটো ধরে শুধু বলল, আমি কিন্তু রুডিকে দেখতে মাঝে মাঝেই হানা দেব তোমার ডেরায়, কোনো ওজোর আপত্তি শুনবো না, বলেই হা হা করে হেসে ওঠে সে। নিনাও তার সাথে পাল্লা দিয়ে হেসে ওঠে। এরপর সকলের সহযোগিতায় খুব তাড়াতাড়ি রুডিকে দত্তক নেওয়ার কাজটা সুষ্ঠুভাবে হয়ে গেল। নিনার মাথা থেকে একটা বিশাল বোঝা নেমে গেছে। ও এখন মনের সুখে রুডির জন্য বেছে রাখা ঘরটাকে মনের মতো করে সাজানোয় মেতে উঠল। সেদিন পেটকো থেকে খাঁচা সমেত দুটো উজ্জ্বল হলুদ রঙের ক্যানারি কিনে আনলো, একটা ছেলে আর একটা মেয়ে। সারাদিন দুটিতে মিলে খুনসুটি করে বাড়ি একেবারে মাতিয়ে রাখে। যেমন সুন্দর দেখতে তেমনি মিষ্টি ওদের গান। রুডির নিশ্চয়ই খুব পছন্দ হবে। খেলনা আফলাককেই যা ভালোবাসে ছেলেটা, হয়তো ক্যানারি দুটো সুরে সুর মিলিয়ে গান গেয়েই বসবে রুডি। কি যে অলৌকিক একটা ব্যাপার ঘটবে তখন। নিনা কোনোদিন ভাবতেও পারেনি যে ওর নষ্ট জীবনের আবিলতাকে দূরে ঠেলে দিয়ে এমন সুন্দর দিনও আসতে পারে। যেদিন রুডিকে বাড়িতে নিয়ে আসতে যাবে তার আগের রাতে উত্তেজনায় মোটেই ঘুমই হলো না নিনার। বসার ঘরের রকিং চেয়ারে অন্ধকারে বসে দুলতে দুলতে সে নানা কথা ভাবতে লাগলো। আজ মা বেঁচে থাকলে রুডিকে নিয়ে কত না আমোদ আহ্লাদ করত, নাতিকে প্রতিদিন পঞ্চব্যঞ্জনে খাওয়াবার তাল করত, অন্যথায় তার মনই ভরত না। মন খারাপের মেঘকে দুই হাতে ঠেলে দিয়ে উঠে পড়েনি না। অনেক কাজ পড়ে আছে, রুডি আসার আগেই সেগুলো ঝটপট সারতে হবে। এরপর তো সকাল সন্ধ্যা রুডির জন্যই ব্যস্ত থাকতে হবে। ভাবতে ভাবতেই নিনার মনে আনন্দের শিহরণ জাগে। এরই মধ্যে টুক করে বাইরেটায় একটু উকি মারতেই বিহ্বল হয়ে যায় নিনা। ওর মনে হলো যেন স্বর্গটাই নেমে এসেছে ওর ছোট্ট ব্যালকনিতে। দেয়াল বেয়ে ওঠা লতানো হানিসাকলের গাছে যেন সব ফুল একসাথে ফুটে গেছে। রাতের আকাশের তারাগুলো হুড়মুড়িয়ে যেন ওর ব্যালকনিতে ঢুকে পড়েছে, আর নিনার দিকে তাকিয়ে ওরা মিটিমিটি হাসছে। নতমস্তকে প্রার্থনা করে নিনা সেই অসীম মহাকালের কাছে, ওর আর রুডির সম্মিলিত জীবন যেন খুঁজে পায় এই নশ্বর প্রাণের প্রকৃত অর্থ, অমৃতের সন্ধান।